আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লকডাউনের মেয়াদ বাড়ল ৫ মে পর্যন্ত। রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। ভারতের সাথে সীমান্ত বন্ধে দুই দেশে আটকা পড়লেন কয়েকশো যাত্রী। বন্ধ জরুরি অক্সিজেন আমদানি। মহামারী থেকে মানুষকে বাঁচাতে উন্নত বিশ্বকে এগিয়ে আসা উচিত, স্কাপের অধিবেশনে প্রধানমন্ত্রী। এবং হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে চট্টগ্রামে পুলিশের ২ মামলা, আরও ৭ দিনের রিমান্ডে মামুনুল হক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান লকডাউন আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। খোলা থাকবে দোকানপাট, ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার প্রথমে ৫ এপ্রিল গণপরিবহন ও অফিস আদালত চালু রেখে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হয় দেশব্যাপী। এরপর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় লকডাউন। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এই মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। ঈদগাহ বা খোলা জায়গায় পড়া যাবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে করোনার ঊর্ধ্বগতির কারণে মসজিদে ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি জামায়াতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়। দুই সপ্তাহের জন্য ভারতের সাথে দেশের সব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশেই আটকে পড়েছে কয়েকশো যাত্রী। তবে স্থলবন্দর বন্ধ হলেও সচল রয়েছে আমদানি রফতানি কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মনিরুল হাসান। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সোমবার থেকে ২ সপ্তাহের জন্য পার্শ্ববর্তী দেশের সাথে সব সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের করোনার ট্রিপল মিউট্রেন্ট বেঙ্গল স্ট্রেন ঠেকাতে স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ করায় দুই দেশে আটকে পড়েছে কয়েকশো যাত্রী। ভারতের পেট্রাপোল সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে ২ শতাধিক বাংলাদেশি, আর বেনাপোলে আটকে পড়েছে ৬০ জন ভারতীয়। এদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও। সেখানেও আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও দুপাশে আটকে পড়েছে শতাধিক যাত্রী, যাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী। এছাড়া শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ও দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকেও যাত্রীদের আসা যাওয়া বন্ধ রয়েছে। রোববার ২ সপ্তাহের জন্য ভারতের সাথে সব সীমান্ত বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মইনুল হাসান, এটিএন বাংলা। ভারতে আটকে থাকা বাংলাদেশিদের ভিসার মেয়াদ ২ সপ্তাহ বা কম হলে দেশের ৩টি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তবে যাদের ভিসার মেয়াদ ২ সপ্তাহের বেশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের অনুমোদন সাপেক্ষে দেশে ফিরতে পারবেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন এই খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে দেশে প্রবেশকারীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বুড়িমারী স্থলবন্দর এলাকায় ৩টি আবাসিক হোটেলে ১৫০ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে পাটগ্রাম উপজেলা প্রশাসন। পাশাপাশি ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা এবং পণ্যবাহী ট্রাক স্প্রে করার পরেই বুড়িমারী বন্দর এলাকায় প্রবেশ করতে পারছে। এর ফলে স্বাভাবিক রয়েছে বন্দরে জরুরি পণ্য পরিবহন।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, বাকিদেরও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার। এর আগে গত দুদিনে এসব রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি। তাদের মধ্যে 7 জনই যশোরের বাসিন্দা, এছাড়া 2 জন খুলনা এবং 1 জন ঝিনাইদহের। কোনো ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার থেকে বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দেয় আগাম ঘোষণা ছাড়াই 4 দিন ধরে অক্সিজেনবাহী গাড়ির প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, সবশেষ 21 এপ্রিল 93 মেট্রিক টন অক্সিজেন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে আমদানি হয়। এর আগে প্রতি মাসে শুধু এই বন্দর দিয়ে ভারত থেকে গড়ে প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হতো। প্রথম ডোজ কার্যক্রম বন্ধ হওয়ায় নিবন্ধন করেও টিকা পাচ্ছেন না 14 লাখ মানুষ। অন্যদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এখনও নিশ্চিত না করায় দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় আরও 13 লাখ মানুষ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম ধাপে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে হঠাৎই থমকে গেল সরকারের এই উদ্যোগ। 58 লাখ মানুষকে দেওয়ার পর বন্ধ করে দেয়া হলো টিকার প্রথম ডোজ। এটা না জেনে টিকা কেন্দ্রে এসে ফিরে যান অনেকেই। ভ্যাকসিন দেওয়ার জন্য আসলাম, এখন কর্তৃপক্ষ বলতেছে এখানে ভ্যাকসিন আজকে দেওয়া যাবে না, ভ্যাকসিন দেওয়া বন্ধ আছে, প্রথম ডোজ বন্ধ আছে। মোবাইলে মেসেজ আসা মানে আমি কনফার্ম যে আমি ভ্যাকসিন নিতে পারবো, আর এসে যখন দেখবো যে এই প্রতিক্রিয়াটা উল্টা, স্বাভাবিক তো অন্য কিছু মনে ওঠা স্বাভাবিক। তবে এই অনিশ্চয়তার মধ্যেও যারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন তারা স্বস্তি জানিয়েছেন। আমরা কিছুটা প্রোটেক্টেড ধরে নিব। তাছাড়া স্ট্যাটিস্টিক্স বলে যে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে ইনফেকশন রেট কম। একটা মানে বিশ্বাস আছে, আর মনের যে বিশ্বাস এবং মনের যে শক্তি, এটা কিন্তু অনেক বেশি। এটা থাকলে কিন্তু আপনি অনেক কিছুকে জয় করতে পারবেন। 25 এপ্রিল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন 72 লাখ মানুষ। প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 23 লাখ। এই মুহূর্তে সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে দরকার আরও 35 লাখ ডোজ ভ্যাকসিন, কিন্তু হাতে আছে 22 লাখ, যা প্রয়োজনের চেয়ে 13 লাখ কম। যদিও সরকার বলছে মে মাসের প্রথম সপ্তাহে 20 লাখ ডোজ টিকা আসবে, তবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এখনও তা নিশ্চিত করা হয়নি। একটা ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতেই হবে, হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি না হয় বা কি হবে সেই সম্বন্ধে আসলে কিছু মানে বলা যাবে না। প্রথম ডোজ এক ধরনের ভ্যাকসিন এবং সেকেন্ড ডোজ আরেক ধরনের ভ্যাকসিন, এই ব্যাপারে আসলে এখনও গবেষণাধীন। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক জটিলতা তুলনামূলক কম হচ্ছে। তাই যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে ততই প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংক্রমণের হার কিছুটা কমলেও দেশে করোনা ভাইরাসে মৃত্যুর ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আরও 97 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,150 জনে। মৃতদের মধ্যে 61 জন পুরুষ ও 36 জন মহিলা। এর মধ্যে 41 থেকে 60 বছরের মধ্যে 31 জন আর 60 ঊর্ধ্বই রয়েছেন 59 জন। সবশেষ 24 ঘন্টায় 25,786টি নমুনা পরীক্ষায় 3,306 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,48,628 জন। শনাক্তের হার 12.82%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,241 জন। সুস্থতার হার 88.39%। করোনা মহামারীর সংকট থেকে দ্রুত মানুষকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কাপের ৭৭তম অধিবেশনে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। শক্তিশালী ও সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এই অঞ্চলের জন্য কৌশল গ্রহণেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন আপেল মাহমুদ।
7th session of the এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের ৭৭তম অধিবেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। Our technician will assist you shortly. করোনা মহামারী বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিকে যে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকে করোনা মুক্ত করতে উন্নত দেশ ও সংস্থাগুলোকে এগিয়ে আসতে 4টি প্রস্তাব তুলে ধরেন তিনি। The developed world, development partners and IFIs should come forward in attaining quick recovery from the COVID pandemic. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। Bangladesh is hosting over 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar. We urge the international community to remain focused on this issue for a viable solution through sustainable repatriation. অধিবেশনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য, পরিবহন ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে 2টি সহ গত 26 মার্চের ঘটনায় আরও 3টি মামলা দায়ের করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার এক সদস্য ও হাটহাজারী থানায় দায়িত্বরত 2 কর্মকর্তা বাদী হয়ে ওই 3টি মামলা দায়ের করেন। এসব মামলার 2টিতে জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়। এছাড়া 3 মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির সহ 3000 ব্যক্তি। মতিঝিল ও পল্টন থানার নাশকতার 2 মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলায় 3 দিন এবং সম্প্রতি বাইতুল মোকাররমের সামনে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিপোর্ট করছেন জিএম তসলিম। মোহাম্মদপুর থানার ভাঙচুরের মামলার রিমান্ড শেষে মতিঝিল ও পল্টন থানার 2 মামলায় 20 দিনের রিমান্ড চেয়ে সোমবার সিএমএম আদালতে মামুনুলকে হাজির করে পুলিশ। এই দিন 2013 সালে শাপলা চত্বরের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুল হককে 10 দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে সম্প্রতি বাইতুল মোকাররমের নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুল হকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে এই মামলায় আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে তারা যে সমস্ত নৈরাজ্যতা, অরাজকতা এবং নাশকতা তারা করেছে, এটা অবশ্যই উদ্ঘাটন হওয়া দরকার। পুলিশ সেই জন্যই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং এই ঘটনা কেন তারা ঘটিয়েছে এবং সেটা উদ্ঘাটন হওয়া দরকার। শুধুমাত্র একটা ভেগেজাহার, এই ভেগেজাহারের ভিত্তিতেই এই মামলাটি হয়েছে, আমি বিজ্ঞ আদালতকে বলেছি। আর যে বাকি মামলাগুলো, সে মামলাগুলো 2013 সালের মামলা, বিগত 7 বছর গুলোর কোনো তদন্ত হয় নাই, কোনো তদন্ত রিপোর্ট নাই। 7টা বছর তদন্ত হলো না, 7টা বছরও কোনো চার্জশিট হলো না, তাহলে এই মামলাগুলো কিভাবে রয়েছে? এর আগে গত 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে হেফাজতে ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, হেফাজতে ইসলাম নামে এক শ্রেণীর আলেম জঙ্গি কায়দায় দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। এই অশুভ তৎপরতা রুখে দিতে তাদের সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
করোনা মন্দায় অর্থ সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে সরকার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এটিএন বাংলার টকশো মুক্তমত অনুষ্ঠানে তিনি একথা জানান। উপকারভোগীর সংখ্যা ৩৫ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি করার দাবি জানান অনুষ্ঠানের সঞ্চালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট শরফুল আলমের। জীবিকা না জীবন, কোনটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আসলে আমরা বলে থাকি জীবন আগে না। করোনাকালে জীবন ও জীবিকা নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান মুক্তমত। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আলোচনায় উঠে আসে করোনা মন্দায় জীবন বাঁচানোর চ্যালেঞ্জ প্রসঙ্গ। এই যে প্রণোদনা প্রদান করার কথা ৩৫ লক্ষ পরিবারকে বলা হচ্ছে, সেই ৩৫ লক্ষ পরিবারের পরিবর্তে আমরা মনে করি ১ কোটি পরিবারকে কিভাবে প্রণোদনা দেওয়া যায় সেদিকে চিন্তা ভাবনা করা দরকার। যত হয় তত ভালো, কিন্তু আমাদের তো সামর্থ্যের একটা সীমা আছে, এক নম্বর। দ্বিতীয় হলো জনগণের অর্থ। জনগণ মুখে হয়তো কিছু বলছে না, কিন্তু দেখছে কোথায় অর্থটা যাচ্ছে। ব্যাপক জনগোষ্ঠী যেন মনে করে বা বুঝে কনভিন্সড হয় যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি, এইটা কিন্তু আমাদের জন্য খুবই এসেন্সিয়াল। সহায়তা প্রদানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে না হয়, সরকারকে সেদিকে নজর রাখার কথাও বলা হয় অনুষ্ঠানে। এই প্রণোদনা প্রদান করতে গিয়ে যাতে অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি জনপ্রতিনিধির দ্বারা স্বজনপ্রীতি যাতে না ঘটে সেদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের ইউনো বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি তারা আরো অ্যালার্ট হবে, সাবধান হবে, এবং আমি আশা করি আগেরবার থেকে ভালো হবে। তবুও এরপরেও সামান্য কিছু হয়তো ওয়েস্ট হবে, ইয়ে হবে, যেটা বলা হয় দুর্নীতিও হবে। এইগুলা কিছুটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। ব্যাংক ও সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সংবাদকর্মী, বেসরকারি খাতের স্বাস্থ্যকর্মী, পোশাক খাতের কর্মী সহ করোনায় ফ্রন্টলাইনার কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনার মধ্যে দুষ্কৃতকারীদের কেন গ্রেফতার করা যাবে না, বিএনপির কাছে সেই প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মহামারীর মধ্যে যারা ভাঙচুর করে সরকারি সম্পদ নষ্ট করে, মানুষের ঘরবাড়িতে আগুন দেয়, তাদের আইনের আওতায় আনলে বিএনপির কেন গাত্রদাহ হয়? জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। করোনা মহামারীর মধ্যে কি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা যাবে না? আজকে যখন সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে এই ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কোণঠাসা হয়ে গেছে, এতে বিএনপির এবং বিএনপি মহাসচিবের গাত্র দেওয়া হচ্ছে। এই ধরনের বিবৃতি আসলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা এবং দেশের শান্তি এবং সম্প্রীতির ক্ষেত্রে প্রচণ্ড হুমকি। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকারি হেফাজতকে দিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেন, হেফাজতের সাথে বিএনপিকে জড়িয়ে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি আরও বলেন, একটি দেশ থেকে শুধুমাত্র একটি কোম্পানির মাধ্যমে ভ্যাকসিন আনার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এখন সংকট তৈরি হয়েছে। গ্রেফতারকৃত হেফাজত নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাদের থেকে তথাকথিত মিথ্যা স্বীকারোক্তির বরাত দিয়ে এই জঘন্য মিথ্যাচার চালানো হচ্ছে। পুরো ক্রাইসিসটা তৈরি করেছে সরকার। এই ক্রাইসিসটা তৈরি করে তারা ফায়দা নিচ্ছে, যার ফলে আমরা দেখছি যে লকডাউন যে করেছে, আগে আমি বলেছিলাম সে ক্র্যাকডাউন অন অপোজিশন। আপনি দেখেছেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, যেখানে বিএনপি কোনো মতেই এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত নয়। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাসায়নিক গুদামের 2 মালিককে গ্রেফতার করেছে র্যাব। ভোরে র্যাব 10-এর একটি দল বগুড়ার নন্দীগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান এবং রাজধানীর উত্তর থেকে মোহাম্মদ মোস্তফাকে গ্রেফতার করে। তবে এখনও পলাতক রয়েছে ভবন মালিক। গত শুক্রবার আরমানিটোলার হাজি মুসা ম্যানশনের আবাসিক ভবনের নিচ তলায় কেমিক্যাল গোডাউন থেকে লাগা আগুনে এ পর্যন্ত 5 জন নিহত ও 20 জন আহত হয়েছে। রাজধানীর কদমতলীর পাটের বাগ ইটালি মার্কেটে অভিযান চালিয়ে 3টি হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার কাইল্লা মুরাদ ও বাঘা রাজুকে একটি ওয়ান শুটার ও চাপাতি সহ গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী, শ্যামপুর সহ বিভিন্ন জায়গায় উঠতি বয়সী তরুণদের নিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত গ্রেফতারকৃত মুরাদ ও রাজু। লকডাউনে খুলেছে, ভিড়ও বেড়েছে, কিন্তু রাজধানীর মার্কেট, শপিং মলে কেনা বেচা খুব একটা জমেনি।
স্বাস্থ্যবিধি মানার কিছু শর্ত পূরণ করলেও বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা। নো মাস্ক নো সার্ভিস ঘোষণার তোয়াক্কা করছেন না অনেকেই। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। ক্ষুদ্র দোকানি শফিক ও খোকন মিয়া নিউ মার্কেট সংলগ্ন ওভারব্রিজে প্রায় 10 বছর দোকান পেতে ব্যবসা করছেন। পুঁজি সামান্য, তা দিয়েই সংসার চলে। করোনা ভাইরাসের গেল 1 বছরে তাদের প্রায় নিঃস্ব অবস্থা। এক পিস মারা লাভ হয় 10 টাকা, কোনো রকম চলি যাইতে যাইতে গাড়ি ভাড়া দিতে শেষ। দিনকাল বহুত কষ্ট করে চলতেছে, না খেয়ে থাকছে একদিন বাবা। এমন অসংখ্য ক্ষুদ্র দোকানি অভাবের কারণে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ক্রেতার অপেক্ষায় পসরা সাজিয়ে বসেছেন রাস্তা ফুটপাতে। ক্রেতাও আসছেন, কিন্তু বেচাকেনা একেবারেই কম। ক্রেতাদের অনেকেই মাস্ক পরছেন না, মানছেন না সামাজিক দূরত্ব। মাস্ক পরি নাই, গরম লাগে। বাচ্চাদের তো করতে হবে, কেনাকাটা করতে হবে, ওই জন্য আসলাম। আমি আজকে 2টা ঈদের ড্রেস কিনতে এসেছি। কয়েকটি শপিং মলের প্রবেশপথে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম থাকলেও বেশিরভাগ দোকানে বিক্রেতাদের মাস্ক পরার আগ্রহ কম। এই যে মাস্ক আছে, ওই যে অনলাইনে অর্ডার নিতেছি তো। সকাল থেকে পর্যন্ত 160 টাকা বিক্রি হয়ে যায়, কোনো কাস্টমারই নেই। আমরা যে কেমনে আগামী দিনগুলো চলবো এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। তবে লকডাউন আর করোনা সংক্রমণ আতঙ্কে এখন কেনাকাটা কম থাকলেও সপ্তাহখানেক পর ঈদ কেনাকাটা পুরোপুরি জমে উঠবে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। নিয়াজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে ভ্যালি ইফতার সংবাদ। সারাদিনের রোজা শেষে ইফতারের অপেক্ষায় থাকেন রোজাদাররা। এর আয়োজন চলে দুপুর থেকেই। একে ঘিরেই ইফতারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। নতুন পদ আর পণ্যে কেউ কেউ সাজান তার নিজের দোকান। রাজধানীর ধানমন্ডি এলাকা ঘুরে এমন ইফতার বাজারের খবর জানাচ্ছেন শারমিন রিহা। লকডাউন আর রোজা চলছে একসাথে, তবে বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় জমে উঠেছে ইফতারির বাজার। অল্প পরিসরে হলেও এসব দোকানে ভিড় করছেন নগরীর ক্রেতারা। দোকানদাররা বলছেন, দিন যত গড়াচ্ছে ভিড়ও তত বাড়ছে ইফতারির দোকানে। বিক্রি ভালো হওয়ায় খুশি তারা। অন্য পদের সাথে আগের মতোই এবার হালিমের চাহিদা বেশি। 15 দিন থেকে আজকে একটু ভালো গেস্ট পাচ্ছি আমরা, আমাদের একটু রেসপন্স ভালো পাচ্ছি আমরা। যেহেতু শীতল হয়েছে, আগামীতে হবে ইনশাল্লাহ মনে হচ্ছে। আজকে আগের চেয়ে একটু ভালো, কালকে চেয়ে আজকে একটু ভালো। ঘরে তৈরি ইফতারিতে ভিন্ন স্বাদ আনতে অনেকেই কিনছেন দোকানের ইফতারি। এসব দোকানের ইফতারি কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থাকলেও কেনায় কমতি নেই ক্রেতাদের। আমাদের যতটা সম্ভব কমানোই উচিত, বাট ওই যে ফ্যামিলির ডিমান্ডের কারণে দেখা যায় যে আসা হয়। অন্তত জিলাপি কিনছে, হ্যাঁ জিলাপিটা ভালো হবে। করোনা সংক্রমণের মধ্যে ইফতারি কিনতে গিয়ে স্বাস্থ্যবিধি না মানলে ঘরে থাকা পরিবার সদস্যদের ঝুঁকি বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কৃষকের জন্য কেজিতে 1 টাকা এবং মিলারদের জন্য কেজিতে 3 টাকা দাম বাড়িয়ে এবারের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একথা জানান। তিনি বলেন, এই বোরো মৌসুমে 6.5 লাখ মেট্রিক টন ধান এবং 11.5 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে 27 টাকা কেজি দরে, আর মিলারদের কাছ থেকে 40 টাকায় সিদ্ধ চাল এবং 39 টাকায় আতপ চাল কেনা হবে। 28 এপ্রিল থেকে ধান এবং 27 মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। দেশটির নৌপ্রধান জানান, 5 দিনের সাঁড়াশি অভিযানের পর বালি সাগরের প্রায় 850 মিটার পানির নিচে সাবমেরিনটি খুঁজে পাওয়া গেছে। এ নিয়ে প্রকাশিত ছবিতে দেখা যায় ডুবোজাহাজটি 3টি খণ্ডে ভাগ হয়ে গেছে। ফাটল দেখা গেছে মূল অংশে। এর আগে দেশটির নৌবাহিনী 53 নাগরিকের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করে। সারি সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরের সারির সময়সূচি। ঢাকা আশপাশের এলাকায় আজ সারির শেষ সময় রাত 4টা 9 মিনিট,
রাজশাহীতে 4:14, সিলেটে 4টা, চট্টগ্রামে 4:07, খুলনায় 4:15, বরিশালে 4:11, রংপুরে 4:08 এবং ময়মনসিংহে সাহরির সময় রাত 4:06। এবারে পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় টেস্টে পাল্লেকেলের উইকেট আর সাদা মাটা থাকবে না বলে বাংলাদেশ ক্রিকেট দলকে সতর্ক করে দিলেন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে প্রথম পয়েন্ট এনে দেয় খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি। পরগারমানের রিপোর্ট। শ্রীলঙ্কার সঙ্গে পাল্লেকেলেতে প্রথম টেস্টে ড্র। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জন বাংলাদেশের। এর আগে 5 ম্যাচের প্রতিটিতেই হারতে হয়েছে মমিনুলদের। পাল্লেকেলেতে 5 মাত্র 17টি উইকেট পড়ে দুদলের। উইকেট ছিল ফ্ল্যাট, তবে পরের টেস্টে উইকেট আর এমন থাকবে না বলে বাংলাদেশ দলকে সতর্ক করে দেন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। আমি মনে করি যে এরপরে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে, সেটা এখনই কি উইকেট না দেখে বলা যাবে না। কালকে আমরা মাঠে যাবো, আশা করি হয়তো একটা সিভিং উইকেট হতে পারে, আমি কতটুকু সিভিং হবে আমি জানি না, কিংবা হয়তো স্পিন সহায়ক উইকেট হতে পারে, বাট ডেফিনেটলি ফ্ল্যাট উইকেট হবে না বলে আমি ধারণা করছি। সেটা শ্রীলঙ্কা টিমও হয়তো খুব একটা পছন্দ করেনি এই উইকেটটাকে। পাল্লেকেলেতে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই ভালো করেছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে 1 বছরের মধ্যে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থানে পৌঁছতে পারবে বলে মনে করেন সুজন। আমরা যদি এইভাবে কম্পিট করতে পারি টেস্ট ম্যাচেস, তাই মনে করি যদি এইভাবে আমরা প্রায় 1 বছর যদি অ্যাটলিস্ট আমরা এরকম ড্র করতে পারি, ব্যাট ক্রিকেট খেলতে, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা উপর থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জিতা শিখবো ইনশাআল্লাহ। কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে শিখবো, এটা কনসিস্টেন্সিটা আমাদের জন্য খুব জরুরি। প্রথম ইনিংসের পর ম্যাচে জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু উইকেটের কারণে ড্র ছাড়া তেমন কিছুই হয়নি। 541 পর একটা ডেফিনেটলি একটা ছিল যে আমরা যদি একটা বড় লিড নিতে পারি তাহলে হয়তো সুযোগ থাকবে 5 নম্বর উইকেটে বল হয়তো টার্ন করতে পারে, একটা ধারণা ছিল। কিছুই হয়নি বলে ম্যাচটা ড্রয়ের দিকে গেছে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজয়ের পর শ্রীলঙ্কার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়ার জন্য দলের খেলোয়াড়দের প্রশংসা করেন খালেদ মাহমুদ সুজন। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনের মেয়াদ বাড়ল 5 মে পর্যন্ত। রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। ভারতের সাথে সীমান্ত বন্ধে 2 দেশে আটকা পড়লেন কয়েকশো যাত্রী। বন্ধ জরুরি অক্সিজেন আমদানি। মহামারী থেকে মানুষকে বাঁচাতে উন্নত বিশ্বকে এগিয়ে আসা উচিত, স্কাপের অধিবেশনে প্রধানমন্ত্রী। হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে চট্টগ্রামে পুলিশের 2 মামলা, আরও 7 দিনের রিমান্ডে মামুনুল হক। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।